আগের দিনের ভিডিওতে হচ্ছে তোমাদের লিন তাপ কাকে বলে সেটা একটু শুরু করেছিলাম। কোনো একটা পদার্থের হচ্ছে অবস্থার যখন পরিবর্তন হয় সেক্ষেত্রে তোমরা কি দেখেছিলে না, সেক্ষেত্রে কিন্তু বস্তুর হচ্ছে উষ্ণতা বা তাপমাত্রার কিন্তু কোনো পরিবর্তন হয় না। মানে আমরা তাপ প্রয়োগ করলে যে সেটা গরম হবে বা তাপ বর্জন করলে যে শীতল হবে সেটা না, মানে সেই যে কতটা হচ্ছে তার মধ্যে উষ্ণতা বাড়ছে বা কমছে সেটা কিন্তু আমরা বাড়া বা কমা লক্ষ্য করি না, কিন্তু অবস্থার পরিবর্তনে ওই যে তাপটা যেটা হচ্ছে গ্রহণ হলো বা বর্জন হলো সেটা কি হচ্ছে তাপ, ওই তাপের হচ্ছে তাপটা কি করছে বস্তুর অবস্থার পরিবর্তনে সাহায্য করছে। তো সেই যে তাপ তাকে আমরা কি বলেছিলাম হচ্ছে লিন তাপ। আমরা সংজ্ঞাটা কাকে বলে আজকে পড়ব। আগের দিন আমি একটু যা শুরু করেছিলাম, পুরো কথাটা বলা হয়নি। তো আমি তোমাদের বলেছিলাম আগের দিন যে পদার্থের, এটা তোমরা ক্লাস 8-এ অলরেডি পড়েছো, লিন তাপ কাকে বলে বা এই যে অবস্থার পরিবর্তন বলতে মেনলি পদার্থে যে তিনটে অবস্থা, কঠিন, তরল আর বাষ্প, মানে হচ্ছে গ্যাসীয় অবস্থার কথাই বলা হয়েছে। তো এই যে অবস্থান্তর, পদার্থের এক অবস্থা থেকে আরেক অবস্থার জন্য কি বলে, পদার্থের অবস্থান্তর মানে কঠিন থেকে তরল, তরল থেকে বাষ্প, উল্টোটাও হতে পারে, বাষ্প থেকে তরল, তরল থেকে কঠিন। তাই জন্য এখানে রিভার্সেবল চিহ্ন দেওয়া আছে, মানে এখান থেকে এদিকেও একটা চিহ্ন আছে, উল্টো দিকেও দেওয়া আছে, মানে কঠিন তরলে পরিণত হতে পারে, উল্টে তরল আবার কঠিনে চলে আসতে পারে। তো বলেছে এই যে অবস্থার পরিবর্তন ঘটলে তখন কি হয়, কিছু পরিমাণ তাপ শোষিত বা বর্জিত হয়, যার কোনো বাহ্যিক প্রকাশ ঘটে না। মানে যেহেতু উষ্ণতার চেঞ্জেস বা পরিবর্তনটা আমরা বাইরে থেকে লক্ষ্য করছি না, তাই জন্য বলছি কি বাহ্যিক প্রকাশ ঘটছে না, মানে বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি না তাপের এই বর্জন হোক, গ্রহণ হোক, বাড়া কমা হোক, কিন্তু সেই যে তাপ তাকে আমরা লিন তাপ বলবো। লিন কথার অর্থ হচ্ছে হিডেন বা লুকিয়ে থাকা। যেহেতু এখানে আমরা তাপের এই যে পরিবর্তন সেটা আমরা প্রকাশ পাচ্ছি না, তাই জন্য একে লিন তাপ বলা হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি তাপটা কি করছে, বস্তুর অবস্থার পরিবর্তনে সাহায্য করছে। সেটাও কিভাবে সাহায্য করছে এখানে একটু ছিল, আমি বলেছিলাম। কঠিনের ক্ষেত্রে তোমরা কি জানো, এর একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার আছে। অণুগুলো কি হয়, পরস্পরের মধ্যে আকর্ষণ বল খুব বেশি, একটা জ্যামিতিক আকৃতিতে এটা কি হয়, বিন্যস্ত থাকে। তরলের ক্ষেত্রে তুলনামূলক কি হয়, অণুগুলো হচ্ছে আকর্ষণ বল কম হয় এবং তাদের মধ্যে আকার হচ্ছে কি হয়েছে, মানে আকার আছে কিন্তু আকৃতি কিছু নেই। আর বাষ্প বা গ্যাসীয় অবস্থায় তো অণুগুলোর মধ্যে আকর্ষণ বল নেই বললেই চলে। এরকম কি হয়, তারা ইতস্ততভাবে ঘুরে বেড়ায়। তো এই যে অণুর সজ্জা পরিবর্তনই অ্যাকচুয়ালি কিন্তু তাপটা হচ্ছে কাজে লাগছে। এই যে বাইরে থেকে যে তাপ আমরা প্রয়োগ করছি বা নিষ্কাশন করছি সেটা এই অবস্থার পরিবর্তনে অণুর সজ্জাটাকেই কিন্তু চেঞ্জ করছে। তো যাই হোক, তো এই যে তাহলে তাপ যেখানে কি হচ্ছে, আমরা বাইরে থেকে যেটা প্রকাশ পাচ্ছে না, শোষণ বা বর্জন কতটা হচ্ছে, এই যে কিছু পরিমাণ কি হয়, অবস্থার পরিবর্তনে তাপ শোষিত বা বর্জিত হয় কিন্তু যার কোনো বাহ্যিক প্রকাশ ঘটে না, সেই তাপকে আমরা কি বলবো, লিন তাপ বলবো। কারণ এই লিন মানে হচ্ছে হিডেন, লুকিয়ে থাকা। পদার্থের উচ্চ অবস্থানের ক্ষেত্রে কঠিন থেকে তরল, তরল থেকে বাষ্প যে লিন তাপ গৃহীত হয়, নিম্ন অবস্থান্তরের ক্ষেত্রেও সেই লিন তাপ কি হবে, বর্জিত হবে। ঠিক আছে, এবার কাকে বলে এখানে বলেছে, কাকে বলে এটা পড়ে নাও। কাকে বলে এটা আমি আগের দিন বলা হয়নি। বলেছে নির্দিষ্ট চাপে, নির্দিষ্ট উষ্ণতায় একক ভরের কোনো পদার্থের অবস্থার পরিবর্তন করতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয় তাকে ওই উষ্ণতায় ওই পদার্থের ওই অবস্থার পরিবর্তনের আমরা আপেক্ষিক হচ্ছে লিন তাপ কি হচ্ছে বলবো। ঠিক আছে, নির্দিষ্ট চাপ আর নির্দিষ্ট উষ্ণতায়, এই কথাটা একটু লিখতে হবে। আর একক ভরের বলেছে, ঠিক আছে। তো একক ভরের কোনো পদার্থের বলেছে অবস্থার পরিবর্তন করতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হবে তাকে ওই উষ্ণতায় ওই পদার্থের ওই অবস্থার পরিবর্তনের আমরা আপেক্ষিক লিন তাপ বলবো। এবার একটা জেনারেল ধরে একটা, যেহেতু কাকে বলে হয়েছে তার একটা গাণিতিক রূপ আমাদেরকে লিখতে হবে, সেই জন্যে একক ভরের এখানে বলেছে ধরে নেওয়া হচ্ছে এম ভরের কোনো পদার্থ যার অবস্থার পরিবর্তনের জন্য এইচ পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশিত করতে হয় এবং ওই অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে আপেক্ষিক লিন তাপের মান এল হয়, তাহলে এইচ সমান কি এম ইন্টু এল। এইচ প্রয়োজনীয় তাপ, এম হচ্ছে বস্তুর ভর, এল হচ্ছে ল্যাটেন্ট হিট। ঠিক আছে, এই যে ল্যাটেন্ট হিট তোমরা এক্ষুনি পড়বে, গলনের আপেক্ষিক লিন তাপ, বিভিন্ন অবস্থান্তরের লিন তাপ আমরা এক্ষুনি পড়ব। তো লিন তাপকে হচ্ছে ল্যাটেন্ট হিট বলে, তাই জন্য স্মল এল দিয়ে আমরা একে চিহ্নিত করি। তো এম ভরের বস্তুর হচ্ছে উষ্ণতা এই অবস্থার পরিবর্তনের জন্য বলছে কি
এল পরিমাণ হচ্ছে লিন তাপের প্রয়োজন, ঠিক আছে। মানে বস্তুর ভর আর তার লিন তাপ সেটাকে গুণ করলেই আমরা প্রয়োজনীয় তাপটা কত পরিমাণ প্রয়োগ করতে হবে বা নিষ্কাশিত করতে হবে সেটা আমরা পাবো। মানে এইচ সমান এম এল, এই সমীকরণটা তোমাদের মনে রাখতে হবে, কারণ আমরা দেখবো ছোট ছোট অঙ্ক আছে তোমাদের বইতে, পরের পেজে আছে আমি বলবো। তাহলে এখানেই ছিল যে একক ভরের কোনো পদার্থের অবস্থার পরিবর্তন করতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হবে তাকে ওই উষ্ণতায় ওই পদার্থের লিন তাপ, এই যে ল্যাটেন্ট হিট বলে। তাহলে যদি এইচ সমান এম এল হয় আমরা বলতে পারি এল সমান হচ্ছে কি এইচ বাই এম, ঠিক আছে। তো তাহলে এখান থেকে এবার আমরা একক বের করব, লিন তাপের একক এসআইতে আর সিজিএসে। তাহলে এইচ বাই এম মানে তাপ বাই বস্তুর ভর। তাহলে আমরা জানি কি এইচ এর হচ্ছে কি সিজিএস যদি হয় ক্যালোরি, আর এম বস্তুর ভরকে আমরা সিজিএস পদ্ধতিতে গ্রাম বলি, তাহলে সিজিএস পদ্ধতিতে ল্যাটেন্ট হিটের হচ্ছে বা লিন তাপের একক কী হবে ক্যালোরি ডিভাইডেড বাই গ্রাম, এই যে ক্যালোরি পার গ্রাম। আর যদি এসআই হয় এইচ মানে হচ্ছে তাপের হচ্ছে এসআই একক কি জুল, আর যদি আমরা বস্তুর ভর বলি তাকে আমরা কেজি দিয়ে প্রকাশ করব, তাহলে ল্যাটেন্ট হিট এল সমান হচ্ছে জুল ডিভাইডেড বাই কেজি। তো এই যে জিনিসগুলো, তো এখানে হচ্ছে কি হচ্ছে, তাহলে আমরা কাকে বলে, আর যেহেতু সমীকরণটা গাণিতিক রূপ পেয়ে গেছি আমরা সহজেই এককটাও বলে দিতে পারলাম। এইচ সমান এম এল মানে প্রয়োজনীয় তাপ বস্তুর ভর আর বস্তুর আপেক্ষিক যে তাপ তার গুণফলের সঙ্গে সমান, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি বস্তুর ভরের সঙ্গে প্রয়োজনীয় তাপ যেটা, সেটা কি হচ্ছে মানে প্রয়োজনীয় তাপ বলতে কতটা তাপ আমাকে প্রয়োগ করতে হবে বা নিষ্কাশিত করতে হবে সেটা হচ্ছে কি সমানুপাতিক সম্পর্ক। বস্তুর ভর যত বেশি হবে, স্বাভাবিক, ধরো একটা 1 গ্রামের বস্তু আর একটা 5 গ্রামের কথাই বলছি, ধরো এরকম একটা 1 গ্রামের ছোট বস্তু আর একটা 5 গ্রামের এরকম বড় বস্তু। তো 1 গ্রামের বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যতটা আমাকে পরিমাণ বাইরে থেকে তাপ প্রয়োগ করতে হবে, নিশ্চয়ই 5 গ্রাম বস্তুর ভর যেহেতু বেশি, তো সেখানে নিশ্চয়ই এর থেকে অনেক বেশি পরিমাণে তাপ প্রয়োগ করলে তবেই 1 ডিগ্রি সেন্টিগ্রেড আমি এর উষ্ণতা বাড়াতে পারবো। তো বস্তুর ভরের সঙ্গে তাহলে আমরা কি দেখছি না সমানুপাতিক সম্পর্ক, প্রয়োজনীয় তাপ মানে যেটা প্রয়োগ করা হচ্ছে বা নিষ্কাশিত করা হচ্ছে। আর ল্যাটেন্ট হিট এল সেটাও হচ্ছে কীভাবে সমানুপাতিক হচ্ছে সম্পর্ক। প্রত্যেকটা পদার্থের হচ্ছে আপেক্ষিক তাপ হচ্ছে আলাদা আলাদা হয়। তো এই গেল কাকে বলে। এবার তোমাদেরকে জানতে হবে বিভিন্ন অবস্থান্তরের লিন তাপ, মানে এই যে বিভিন্ন ধরনের অবস্থার পরিবর্তন, ধরো কঠিন থেকে হচ্ছে তরল হচ্ছে যখন, ঠিক আছে। তো কঠিন থেকে তরল হলে কি হচ্ছে গলন হয়, মানে গলে যায়। ধরো একটা বরফ, তাকে আমি বাইরে থেকে তাপ প্রয়োগ করলাম, গলে সেটা জলে পরিণত হয়ে গেল। তো জিনিস এই যে ঘটনাটা এটাকে কি বলে গলন। তাহলে এই যে অবস্থার পরিবর্তন কঠিন থেকে তরল এটাকে আমরা বলবো গলনের লিন তাপ, ঠিক আছে। তো গলনের আপেক্ষিক লিন তাপ কাকে বলে সেটা আমরা জানবো। নেক্সট হচ্ছে কি তরল থেকে গ্যাসীয় অবস্থা, মানে তরল থেকে যখন বাষ্প হবে তো সেটা হচ্ছে কি হবে না তরল থেকে হচ্ছে আমি তাকে আরও হিট দিলে সেটা হচ্ছে বাষ্পে পরিণত হবে। তো এটা তোমাদের আচ্ছা এখানে তোমাদের দুটো প্রথমে কঠিন থেকে তরল, তরল থেকে কঠিন, এই দুটো প্রথমে আছে, তারপরে তরল থেকে বাষ্প। আচ্ছা যেমন আছে আমি তাহলে সেরকমই বলি। প্রথমে তাহলে কি আছে দেখো, কঠিন থেকে তরল, গলনের লিন তাপ গলে যাচ্ছে, আর উল্টোটা যদি বলা হয় তরল আবার জমে গিয়ে বরফে পরিণত হয়, মানে কঠিনী ভবন, জমে যাওয়াটাকে ভালো ভাষায় এখানে কঠিনী ভবন বলছে। তাহলে উল্টো যে অবস্থার চেঞ্জেসটা এটাকে আমরা বলবো কঠিনী ভবনের আপেক্ষিক লিন তাপ। আগে এই দুটো বলে দিই, কঠিন থেকে তরল, তরল থেকে কঠিন, তারপরে আমরা নেক্সট পেজে আবার দেখবো হচ্ছে কি কি আছে, ঠিক আছে। তো তাহলে দেখো এখানে প্রথমে আছে কি গলনের আপেক্ষিক লিন তাপ, স্পেসিফিক ল্যাটেন্ট হিট অফ মেল্টিং, গলনকে ইংলিশে হচ্ছে মেল্টিং বলে, তো সেই মেল্টিং। তাহলে এখানে কি হচ্ছে বলেছে নির্দিষ্ট চাপে একক ভরের কোনো কঠিন পদার্থকে ওর গলনাঙ্কের উষ্ণতায় স্থির রেখে কঠিন অবস্থা থেকে তরলে রূপান্তরিত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই উষ্ণতায় ওই কঠিন পদার্থের আমরা গলনের আপেক্ষিক লিন তাপ হচ্ছে বলবো। নির্দিষ্ট চাপে একক ভরের কোনো কঠিন পদার্থ হতে হবে, ওর গলনাঙ্কের উষ্ণতায় স্থির রেখে, কারণ উষ্ণতা তো স্থির হবেই, যেই মুহূর্তে অবস্থার পরিবর্তন স্টার্ট হয়ে যাবে, যখন ধরো প্রথমে বরফ ছিল, বরফটাকে তুমি আস্তে আস্তে তাপ দিচ্ছিলে, ঠিক আছে। প্রথম ক্ষেত্রে আমরা কি দেখব, প্রথমে কিন্তু টেম্পারেচার বা হচ্ছে তাপমাত্রা কিন্তু বাড়বে, কিন্তু যেই মুহূর্তে ও গলনাঙ্ক মানে ধরো 0 ডিগ্রি
0 ডিগ্রি নয়, ধরো যেই তাপমাত্রা এলে জিনিসটা গলে জলে পরিণত হবে, বরফটা গলে জলে পরিণত হবে, সেই তাপমাত্রা যখন চলে আসবে তারপরে কিন্তু আমরা আর তাকে বাইরে থেকে তাপ দিলেও তার আর কিন্তু তাপমাত্রার পরিবর্তন বা উষ্ণতা কিন্তু বাড়বে না তখন, কারণ সেখানে অবস্থার পরিবর্তন ঘটা শুরু হয়ে গেছে, সেটা গলতে শুরু করেছে, সেটা আর কঠিন অবস্থায় নেই। তাহলে ওর গলন, এই জন্য এই কথাটা লেখা আছে, একক ভরের কোনো পদার্থকে ওর গলনাঙ্কের উষ্ণতায় স্থির রেখে, এই কথাটা কিন্তু লিখতে হবে। কঠিন অবস্থা থেকে তরলে রূপান্তরিত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই উষ্ণতায় ওই কঠিন পদার্থের আমরা হচ্ছে আপেক্ষিক লিনতাপ বলবো। এবার 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বরফের গলনের আপেক্ষিক লিনতাপের মান সিজিএস পদ্ধতিতে 80 ক্যালোরি পার গ্রাম। যেহেতু এই যে এক্ষুনি তোমরা দেখেছিলে ক্যালোরি পার গ্রাম, এটাই তো লিনতাপের একক, এটা সিজিএসে বলেছে, তাই জন্য এটা ক্যালোরি পার গ্রাম। আর যদি হচ্ছে এসআইতে হয় তাহলে 3.36 × 10⁵ জুল পার কেজি। তাহলে এই কথাগুলোর হচ্ছে অর্থ কী? এই যে বরফ গলনের আপেক্ষিক লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম, এই কথাটার অর্থ কী? সংজ্ঞাটা যেভাবে পড়েছিলাম ঠিক সেইভাবেই বলবো। বলেছিলাম একক ভর, তার মানে কি এখানে 1 গ্রাম ভর। এই যে প্রমাণ চাপে, এখানে বলেই দিয়েছে যে নির্দিষ্ট একটা চাপ থাকতে হবে। প্রমাণ চাপে কিছু বলা না থাকলে আমরা ওই যে 76 সেন্টিমিটার যে পারস্তম্ভের চাপ, যাকে আমরা প্রমাণ চাপ বলি, সেটাই বলবো। তো প্রমাণ চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বরফ 80 ক্যালোরি তাপ গ্রহণ করে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম জলে পরিণত হবে, অথবা প্রমাণ চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 কেজি বরফ, এটা এসআইতে বলছে, 1 কেজি বরফ 3.36 × 10⁵ জুল তাপ গ্রহণ করে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 কেজি জলে পরিণত হবে। মানে কিছুই না, এগুলো তোমাদের এমনি কোশ্চেন আসে যে এটা বলতে তোমরা কি বোঝো। এটা তোমাদের ক্লাস 8-এও আমি বলেছিলাম, সেখানেও এরকম ছিল, বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম। তোমরা এক্ষুনি গলনের আপেক্ষিক লিনতাপের সংজ্ঞাতেই পড়েছো যে একটা নির্দিষ্ট চাপে একক ভরের কোনো কঠিন পদার্থ, এখানে কঠিন পদার্থ বলতে বরফ, একক ভর বলতে আমরা 1 গ্রামকেই বুঝবো, ওর গলনাঙ্কের উষ্ণতায় স্থির রেখে। যে বরফের ক্ষেত্রে কি হচ্ছে না, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতেই হচ্ছে কি হচ্ছে না, গলে যাচ্ছে, ঠিক আছে, বরফটা গলে হচ্ছে জলে পরিণত হচ্ছে। আবার উল্টোভাবে যদি তাপ বের করতে থাকি, নিষ্কাশন করি, তখন আবার জমে কি হবে, কঠিনেও পরিণত হবে। তো তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা 1 গ্রাম বরফ 80 ক্যালোরি কি করছে, তাপ গ্রহণ করছে। ক্যালোরি পার গ্রাম মানে 1 গ্রাম বরফের উষ্ণতা ওর গলনাঙ্কে স্থির রেখে, যেহেতু গলনাঙ্ক 0, তো 0 ডিগ্রি উষ্ণতায় স্থির রেখে বলেছে বাইরে থেকে আমরা যে পরিমাণ তাপ প্রয়োজন আমাদের হবে, এখানে প্রয়োগ করতে হবে, কারণ কঠিন থেকে তরলে যাচ্ছে। যদি উল্টোটা হতো সেক্ষেত্রে নিষ্কাশন করতাম। তো তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা 1 গ্রাম বরফ 80 ক্যালোরি তাপ গ্রহণ করে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম জলেই পরিণত হবে। এক্ষেত্রে তো কোনো উষ্ণতার পরিবর্তন হবে না, তাই জলে পরিণত হলো, অবস্থার পরিবর্তন হলো, কিন্তু উষ্ণতাটা ফিক্সড বা নির্দিষ্ট। অথবা বলেছে প্রমাণ চাপে, এটা এসআইতে বলেছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 কেজি বরফ, কারণ এক্ষেত্রে তো এসআই পদ্ধতি যেহেতু, এটা আমরা কি কেজিতে হিসেব করব। তো 1 কেজি বরফ কি করবে, 3.36 × 10⁵ জুল তাপ গ্রহণ করে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 কেজি জলে পরিণত হবে। এটা গেল কঠিন থেকে হচ্ছে তরল, সিজিএস আর এসআই, এই মানগুলো তোমাদের মনে রাখতে হবে। বরফ গলনের লিনতাপ কত যদি বলা হয়, বলতে হবে 80 ক্যালোরি পার গ্রাম। এসআইতে বললে 3.36 × 10⁵ জুল পার কেজি। বলতে কি বোঝো, এই কোশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট, এভাবে প্রায় আসে যে বরফ গলনের লিনতাপ এত ক্যালোরি পার গ্রাম বলতে তোমরা কি বোঝো। নেক্সট আছে হচ্ছে তরল থেকে কঠিন, মানে উল্টো দিকে। এবার আমরা কঠিন থেকে তরলে গেছিলাম, আবার তরল থেকে কঠিনেও আসা সম্ভব, সেক্ষেত্রে তাপ নিষ্কাশিত করতে হবে। কীভাবে বলেছে দেখো, নির্দিষ্ট চাপে একক ভরের কোনো তরলকে ওর হিমাঙ্ক, সেক্ষেত্রে কী ছিল, গলেছিল বলে গলনাঙ্ক, এক্ষেত্রে জমে যাচ্ছে, এটাকে হিমাঙ্ক বলে। নির্দিষ্ট চাপে একক ভরের কোনো তরলকে ওর হিমাঙ্কের উষ্ণতায় স্থির রেখে, এই যে স্থির রেখে তরল অবস্থা থেকে কঠিনে রূপান্তরিত করতে যে পরিমাণ তাপ নিষ্কাশন করতে হয় তাকে ওই উষ্ণতায় ওই তরলের হচ্ছে কঠিনী ভবনের আপেক্ষিক লিনতাপ বলে।
তাহলে কি বলেছে, নির্দিষ্ট চাপে একই জিনিস একক ভরের কোনো তরলকে, ওখানে ছিল গলনাঙ্কের উষ্ণতায় স্থির রাখতে হবে, এখানে হিমাঙ্কের উষ্ণতায় স্থির রেখে তরল অবস্থা থেকে কঠিনে রূপান্তরিত করতে যে পরিমাণ তাপ নিষ্কাশিত করতে হয় তাকে ওই উষ্ণতায় ওই তরলের কঠিনীভবনের আপেক্ষিক লিনতাপ আমরা বলবো। এবার বলেছে কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের কঠিনীভবনের লিনতাপের মান সিজিএস পদ্ধতিতে 80 ক্যালোরি পার গ্রাম এবং এসআই পদ্ধতিতে হচ্ছে 3.36 × 10⁵ জুল পার কেজি। তো তাহলে একই জিনিস দেখো, এখানে এটা হচ্ছে যেহেতু দেখো 0 আর 0 একই, মানে কোনো আলাদা নয়। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বরফ গলা জল কি হচ্ছে, জমে বরফে পরিণত হচ্ছে, আবার 0 ডিগ্রি সেন্টিগ্রেডেই সেটা হচ্ছে গলে জলেও পরিণত হচ্ছে। তো ওই জন্য উষ্ণতাটা একই, কোনো আলাদা নেই। আর যেহেতু তাপের পরিমাণটাও হচ্ছে একই হচ্ছে, শুধু একবার প্রয়োগ করতে হচ্ছে, একবার নিষ্কাশন করতে হচ্ছে, এটাই হচ্ছে পার্থক্য। তাই জন্য কিন্তু জিনিসগুলো একই। কঠিনীভবনের লিনতাপের মানও 80 ক্যালোরি পার গ্রাম, এখানে দেখো সিজিএস পদ্ধতিতে গলনের আপেক্ষিক লিনতাপের মানও 80 ক্যালোরি পার গ্রাম। আবার এসআইতে লক্ষ্য করো 3.36 × 10⁵ জুল পার কেজি, আর এখানে দেখো কঠিনীভবনের ক্ষেত্রেও তাই 3.36 × 10⁵ জুল পার কেজি। তো এটা তাহলে কোনো অসুবিধা নেই। একবার শুধু কঠিন থেকে যখন তরলে হবে তাকে আমরা গলনাঙ্কের আপেক্ষিক লিনতাপ বলবো, আর যখন তরল থেকে হচ্ছে কঠিন হবে সেক্ষেত্রে আমরা কঠিনীভবনের হচ্ছে লিনতাপ বলবো। এবং দুটো ক্ষেত্রে আমরা দেখলাম কি সিজিএস পদ্ধতিতে প্রয়োজনীয় যে তাপ সেটা হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম, আর এসআই পদ্ধতিতে 3.35 × 10⁵ জুল পার কেজি। শুধু যদি গলন থাকে সেক্ষেত্রে আমরা যখন এটা বলতে কি বোঝো, মানটা দেওয়া থাকবে, আমরা বলবো তাপ প্রয়োগ করতে হবে এত জুল আর বা এত ক্যালোরি, 80 ক্যালোরি। আর যখন যদি কঠিনীভবনের লিনতাপ দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা বলবো তাপ বর্জন করতে হবে বা তাপ নিষ্কাশিত করতে হবে। এই দুটোই হচ্ছে এখানে কিন্তু পার্থক্য, মানে এখানে মানের কোনো পার্থক্য নেই, যা কঠিনীভবন তাই গলনাঙ্কের সবই এক, সিজিএস এসআই, কিন্তু পার্থক্য বলতে হচ্ছে এটাই, এখানে একবার প্রয়োগ করতে হবে তাপ, আরেকবার হচ্ছে তাপ নিষ্কাশিত করতে হবে। নেক্সট পেজে তোমাদের যে এটা আছে তরল থেকে বাষ্প, বাষ্প থেকে তরল, সেটা আমি তোমাদের হচ্ছে নেক্সট ভিডিওতেই বলছি।